কাকাই নির্লজ্জ, অসভ্য। নিস্তব্ধ তাসফির দিকে কটমট করে তাকিয়ে থেকে চিবিয়ে চিবিয়ে বলল, সত্যি দেবো তো শোনা, প্রমিস। অনেকগুলো চকলেট দেবো তোমাকে মামুনি। ভুলে এসব কাউকে বলবে না, ঠিক আছে? আচ্ছা, আমি এতগুলো চকলেট পাবো। কাকাই দেবে, কাকিয়া দেবে, কাকাই দেবে, কাকিয়া দেবে। বলতে বলতে কান্না বেরিয়ে গেল। তাসফির ঠোঁট ভেঙচি কেটে নিস্তব্ধকে এমন হেনস্থা হতে দেখে মিটমিট করে হাসতে হাসতে বেরিয়ে গেল। একদম উচিত শিক্ষা হয়েছে। কত বড় সাহস ওই অসভ্য ডাক্তারের! তার মন ছোঁয়ার আগেই তার কোমর ছুঁয়ে ফেলল। ও মাই গড, ও মাই গড, শিট শিট! সন্ধ্যাবেলার আকাশটা মৃদু উজ্জ্বল। সূর্য মামা আজ দিনের বেলা দেখা দেয়নি বললেই চলে, তাই সে কখন অস্ত গিয়েছে বলাটাও ভারী মুশকিল। আকাশে স্পষ্ট গুমোট ভাব বিদ্যমান। মেঘে ঢাকা আকাশ, মাঝে মাঝে দুই ফোঁটা বৃষ্টির দেখাও পাওয়া যাচ্ছে। বাসন্তী একা বসে আছে ড্রয়িং রুমের বারান্দায় লাগোয়া থাই গ্লাসের পাশে। ইনায়া ভাবি আজ দুপুরেই বাপের বাড়ি গিয়েছে। রুম্পাটাও আজ আসবে বলে আসেনি। বাবা বাইরে, মা নিজের রুমেই বই পড়ছে। বাসন্তী থাই গ্লাসের মাঝ দিয়ে বাইরেটা দেখছে। এখন থাই গ্লাসের দিকে দেখাটা বাইরেটা যেমন অস্পষ্ট, তেমনি তার জীবনের বাকি ধাপগুলো কেমন অস্পষ্ট। কেমন করে কাটবে তার সামনের দিনগুলো? সে কি টিকে থাকতে পারবে এই সমাজে? কে জানে। ভালোবাসার প্রতি তার দিন দিন কেমন গা শিউরে ওঠা অনিচ্ছা জন্ম নিচ্ছে। যাকে ভালোবেসে হাত ধরলো সেই তো বেইমানি করলো। অন্যরা করবে না তারই বা কি গ্যারান্টি আছে? বিয়ে টিয়ে সে আর এই জন্মে করছে না। ডিভোর্সি তকমা নিয়ে সারা জীবন পড়ে থাকবে এই বেশ ভালো। অন্তত কারোর থেকে ঠকে যাওয়ার মতো তীব্র যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে আর হবে না। পুনরায় রাতের পর রাত চোখের কোনো ভেজাতে হবে না। দুনিয়াতে সবাই যদি তার বাবার মতো হতো, সবাই যদি তার দাদার মতো হতো, যারা এখনও তাদের স্ত্রীকে যোগ্য সম্মান দিয়ে ভালোবাসছে। যদি তাসফির বাবার মতো হতো, যে স্ত্রীকে ভালোবেসে তার স্মৃতি নিয়ে বেঁচে আছে কতগুলো বছর নিরামিষ জীবন পার করে যাচ্ছে। সব পুরুষ যদি তাদের মতোই হতো, সব পুরুষের যদি এমন মেন্টালিটি থাকতো, খুব কী ক্ষতি হতো? তাহলে তো তার মতো এমন গুটি কয়েক মানুষকে এভাবে দিন যাপন করতে হতো না, ভালোবেসে ঠকে যেতে হতো না। ভালোবাসা নিয়ে চারিদিকে এমন হাহাকার, হতাশা, বিষণ্ণতা জন্মও নিত না। বাসন্তীর হাজারো ভাবনার মাঝে হঠাৎ কলিং বেল বেজে উঠল। তার শব্দে সে চমকে উঠল। মনের মাঝে উদয় হলো প্রশ্নের দানা, এই ভর সন্ধ্যাবেলায় কে এলো? তাসফির ডাইনিং থেকে ছাড়া পেয়ে মাত্র একটু রুমে এসে বসলো। নিস্তব্ধকে বসিয়ে দিয়ে এসেছে বিরাট বড় খাবারের আয়োজনের টেবিলে। তাসফি তো এতদিন শ্বশুরবাড়ির আদর আপ্যায়ন পেল, এবার না হয় একটু শ্বশুরবাড়ির বিশাল খাবারের স্বাদগুলো নিয়ে দেখুক। শ্বশুরবাড়ির খাবার মজাই হয়। নিস্তব্ধ করুণ মুখখানা যদি কেউ দেখতো, তাসফির তো নিস্তব্ধর সেই অসহায় চাউনিখানা দেখলেই হাসিতে লুটিয়ে পড়তে ইচ্ছে হচ্ছে। তাসফি বাইরে তাকিয়ে দেখলো ইতিমধ্যেই ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করেছে। আকাশ মেঘলা হলো, কখন যে বৃষ্টি নামছে সে খেয়ালই করলো না। সারাদিন কোনো ধ্যানই ছিল না সে। হঠাৎ তাসফির বালিশের পাশে থাকা ফোনটা বেজে উঠল। চট করে তাসফি তা হাতে নিয়ে দেখলো আশার ফোন। সঙ্গে সঙ্গে সে জিভে কামড় দিল। ইস, দেখ, পাখির বাসাকে তো বলাই হয়নি দুদিন সে কলেজে যাবে না। তাসফি ফোন রিসিভ করতেই আশা যেন হামলে পড়ল তার উপরে। কি ব্যাপার বল তো তোর মাইয়া, সকাল থেকে ফোন করে যাচ্ছি, আপনার পাত্তাই পাওয়া যাচ্ছে না। কি এমন মহান রাজকার্য করছেন আপনি শুনি? তাসফি আমতা আমতা করলো। বিয়ের ব্যাপারটা আশাকে এখনো বলা হয়নি তার। আসলে শোন না, ফোনে চার্জ ছিল না তাই বন্ধ পেয়েছিস, আর আমি একটু বাসায় এসেছি। আশা অবাক হয়ে বলল, বাসায় এসেছিস মানে? কোন বাসা, কার বাসা? তুই তো বাসায় থাকিস, মানে কি? তাসফি দোস্ত করে বলল, আসলে শোন না দোস্ত, আমার আসলে বিয়ে হয়ে গেছে, তো শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসলাম আর কি। আশা বিস্ময়ে হতভাগ করে ঠাস করে বসা থেকে উঠে দাঁড়ালো। চোখ দুটো বড় বড় করে চিল্লিয়ে উঠে বলল, কি? তাসফি কানে হাত দিল, সঙ্গে সঙ্গে চিবিয়ে চিবিয়ে পড়ল, আসতে বল, এত চিল্লানোর কি আছে ভাই? আশা আগে থেকে দ্বিগুণ জোরে চিল্লিয়ে বলল, চিল্লাবো না মানে? চিল্লাবো না কেন? আমি 100 বার চিল্লাবো, 1000 বার চিল্লাবো,
তুই আমার কলেজের একমাত্র কলেজার বান্ধবী, তোর সাথে আজ আমার 2 মাস ধরে ফ্রেন্ডশিপ, আমার সব পেটের কথা তুই জানোস, আর তোর বিয়ে হয়ে গেছে সেটা আমার এই আজ, এই 2 মাস পর এসে জানতে হলো। ওরে ফাজিলের ফাজিল, তুই বিবাহিত মহিলা, এই কথা কিনা তুই আমায় আজ বললি? ও মাই গড, ও মাই গড! তুই শুধু ভার্সিটিতে আয়, তোর চোপা আমি ভেঙে রেখে দেব। তোমার সব কটা দাঁত না আমি প্লাস দিয়ে কট্টাট কট্টাট করে উঠিয়ে ফেলবো। এই স্যামরি, আর কি কি কথা তোর পেটের ভেতর রেখে দিয়েছিস বলতো? আর কি কি কথা তোর ওইটুকুনি পেটে আছে? নিশ্চয়ই আরও বহুত কিছু আমার থেকে লুকিয়ে গিয়েছিস তুই, তাই না? বল, এক্ষুনি পেটের সব কথা উগরে দিবি আমায়। বজ্জাতের বজ্জাত, হারামির হারামি, ওনার বিয়ে হয়ে গেছে অথচ এই কথাটা আজ আমায় শুনতে হলো। তাসফি হতভম্ব হয়ে গেল। এই মেয়ে এইভাবে রিয়্যাক্ট করবে সে তো ভাবতেই পারেনি। মনে হচ্ছে একটা অনুষ্ঠানের বক্তৃতা দিয়ে শেষ করে ফেলেছে। মনে তো হচ্ছে এই পাখির বাসা 7ই মার্চের 18 মিনিটের ভাষণকে 5 মিনিটে দেওয়ার প্র্যাকটিস করছে। তাসফি দিল এক ধমক। এই চুপ, স্টপ ইট। দোস্ত, কি শুরু করেছিস? বলিনি এখনো তো বললাম। আশা চিবিয়ে চিবিয়ে উঠে বলল, এই, তুই একদম কথা বলবি না, অসভ্য মহিলা। আমি বলবো তুই শুনবি। বলিসনি মানে মেনে নিলাম। তুই এখনই দুলাভাইয়ের পিক পাঠাবি আর কলেজে আসার পরেই বিয়ের ট্রিট দিবি। এইটা তোর আমাকে না বলার শাস্তি। দুলাভাইয়ের নাম কি এক্ষুনি বল। তাসফি শুষ্ক ঢোক গিলল। এই মেয়ে বিয়ের কথা শুনে যে অবস্থা, নিস্তব্ধ স্যারের সঙ্গে বিয়ের কথা শুনলে হার্ট অ্যাটাক না করে বসে। ইয়া খোদা! তাসফি আমতা আমতা করে বলল, মানে ছবি কি করে দেব বল? ছবি তো ফোনে নেই। তোকে আমি সময় হলেই ওনার সাথে দেখা করিয়ে দিব, বুঝলি? নিস্তব্ধ করুণ চোখে তার সামনে থাকা শত শত খাবারের পদের দিকে তাকিয়ে আছে। 1 ঘন্টা ধরেই তাকে সবাই খাইয়েই যাচ্ছে। থামার আর কোনো নাম নেই। নিস্তব্ধ না পারছে সইতে, না পারছে কিছু বলতে। এমন গড়াগলে বোধ হয় সে আর কোনো দিনও পড়েনি। আজকের দিনটাই তার খারাপ। এই শ্বশুরবাড়ি আসার পর থেকেই তার একটার পর একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইহো জন্মে মনে হয় না আর সেই শ্বশুরবাড়িতে পা রাখবে। ইয়া খোদা, এবারের মতো তাকে বাঁচিয়ে নাও। পাশ থেকে রাহেলা বলে উঠল, দুলাভাই, আপনাকে আরেকটু মাংস দেই? নিস্তব্ধ বিড়বিড় করে বলল, হ্যাঁ, দাও না, দাও। দেখো, আজ তো গরু এনে আমার পাতে দিয়ে দাও, খেয়ে অতপর কুমায় চলে যাই ইহো জনমের মতো। রাহেলা আবার বলল, দুলাভাই, কিছু বললেন? নিস্তব্ধ থতমত খেয়ে বলল, কই কই না তো। পায়েল দেওরের নাস্তা নাবুদ হওয়া দেখে মিটিমিটি হাসছে। বাড়িতে রাজ করা ছেলেটা এখানে কেমন মিউ মিউ করছে। বাড়িতে সামান্য নুন বেশি হলে সে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। তার এই অবস্থা দেখে সে আর নিজের হাসি চেপে রাখতে পারছে না। নিস্তব্ধ ভাবির দিকে করুণ চোখে চেয়ে ইশারায় বলল, ভাবি প্লিজ কিছু একটা করো, আমাকে বাঁচাও প্লিজ। পায়েল যেন তা দেখলই না, উল্টো মিষ্টির বাড়িটা এগিয়ে দিয়ে বলল, আহা দেওরজি, তুমি তো মিষ্টি কিছুই খাচ্ছ না। এই নাও নাও, একটু মিষ্টি খাও। না, আর পারা যাচ্ছে না। নিস্তব্ধ মাখানো খাবার রেখে এবারে ছুটলো তাসফির রুমে। তার দ্বারা আর সম্ভব না। নিস্তব্ধ চলে যেতেই পায়েল ফিক করে হেসে দিল। মায়ের হাসি দেখে পান্নাও হাসলো। নিস্তব্ধকে এমন জব্দ হতে দেখে রাহেলা আর রানিকাও মিটমিট করে হাসতে লাগলো। নিস্তব্ধ রুমে ঢুকে ওয়াশরুম থেকে হাত পরিষ্কার করে নিল। পুরো রুমে চোখ বলিয়ে দেখলো তার অশুভ বইয়ের ঠিক ঠিকানা কোথাও দেখা যাচ্ছে না। বেলকুনি থেকে তাসফির কথার আওয়াজ ভেসে এলো। ও তার মানে বজ্জাত মেয়েটা তাকে ফাঁদে ফেলে এখানে এসে কথা বলা হচ্ছে, ফোনে রং ঢং করে দেখাচ্ছে মজা। নিস্তব্ধ বেলকুনিতে গিয়ে বলে উঠল, ও, তাহলে ম্যাডাম আমাকে বিপদে ফেলে এখানে ফোনে কথা বলে ফুর্তি করা হচ্ছে বুঝি? পুরুষকণ্ঠ পেতেই আশা ফোনের ওপাশ থেকে চেঁচিয়ে উঠল, এই এই, কে কথা বললো? কার কণ্ঠ পেলাম? কেমন চেনা চেনা লাগলো। তাসফির সঙ্গে সঙ্গে জিভে কামড় দিয়ে নিস্তব্ধর মুখ চেপে ধরলো এক হাত দিয়ে। নিস্তব্ধ থমকে গেল। হতবাক হয়ে তাকিয়ে রইল তাসফির দিকে। মেয়েটা করছে কি? হুঁশ আছে তো তার? তাসফি অপর হাতে ফোন মিউট করে নিস্তব্ধর মুখ থেকে হাত সরিয়ে তাকে শাসিয়ে বলল, এই, একদম কথা বলবেন না। দেখছেন না কথা বলছি? নিজেই নিজের পরিচয় দিতে নিষেধ করেছেন, এখন আবার এখানে এসে গলা ফাটাচ্ছেন। আজব তো। নিস্তব্ধ কোনো কথা বলল না, একইভাবে তাসফির দিকে তাকিয়ে রইল। তাসফি ফোনের মিউট অফ করে বলল,
আরে কে কথা বলবে? ওই যে আমার পিচ্ছি চাচাতো ভাই আর কি। আশা সন্দেহ নিয়ে বলল, পিচ্চি ছেলের গলায় কি এমন পরিপূর্ণ পুরুষ মানুষের মতো শোনায় নাকি কখনো? হ্যাঁ, পাগল পেয়েছিস আমায়? তাসফির মেয়েকে রাগ দেখিয়ে বলল, আরে কি মুশকিল দেখতো, ওর গলাটা একটু এমনই। আর কে থাকবে? আশা ভারী কণ্ঠে বলল, ঠিক আছে, বিশ্বাস করলাম। এবারে দুলাভাইয়ের নামটা বল শুনি। আর কি করে সে? বাড়ি কোথায়? তাসফির সঙ্গে সঙ্গে আবারও মিউট করলো, নিস্তব্ধ দিকে তাকিয়ে বলল। এই আপনার আর কোনো নাম নেই? নিস্তব্ধ তাসফির থেকে চোখ সরিয়ে বৃষ্টি দেখছিল। তাসফির কথায় ভ্রু কুঁচকে বলল। কেন? তাসফির বিরক্ত নিয়ে বলল। আরে ভাই আছে কিনা বলে ফেলুন তো। নিস্তব্ধ কপাল কুঁচকে বলল। আমি তোমার ভাই লাগি কোন জনমের? তাসফির হতাশ হয়ে বলল। ওকে ঠিক আছে, ভাই লাগেন না জামাই লাগেন, হয়েছে। এবার বলুন। আছে, কি দরকার? আছে আছে যখন দয়া করে একটু বলবেন কি? বলে আমায় কৃতার্থ করুন জনাব। নিস্তব্ধ থতমত গলায় বলল। অনুভব শেখ। আমার দাদি রেখেছিল এই নাম। তাসফির ঠোঁট প্রসারিত করে বলল। মহৎ কাজ করে ফেলেছেন আপনার দাদি। ওপাশ থেকে আশা হ্যালো হ্যালো করেই যাচ্ছে। তাসফির মিউট অফ করে বলল। হ্যাঁ আশা বল। আশা বিরক্তি নিয়ে বলল। মাঝে মাঝে কোথায় হারিয়ে যাস তুই বলতো? তাসফির আমতা আমতা করে বলল। ওই আসলে বৃষ্টি হচ্ছে তো, নেটওয়ার্ক ঠিকঠাক পাচ্ছি না, বুঝলি তো। আশা জানালার পর্দা সরিয়ে বাইরে তাকিয়ে দেখলো সত্যিই বৃষ্টি হচ্ছে। বিল্ডিংয়ের ভেতরে কখন বৃষ্টি হয় আর থামে বোঝাই মুশকিল। অতঃপর নিঃশ্বাস ছেড়ে বলল। যাই হোক, এবার বল দুলাভাইয়ের নাম কি? তাসফির তৎক্ষণাৎ উত্তর দিল। অনুভব শেখ। আশা উৎফুল্ল চিত্তে বলল। ভারী সুন্দর নাম তো। আচ্ছা, পিক যেহেতু নেই, কেমন দেখতে বলতো? নিস্তব্ধ স্যারের মতো হ্যান্ডসাম, নাকি আমাদের ইয়াকুব স্যারের মতো বেকুব টাকলা? নিস্তব্ধর নাম শুনে তাসফি খক খক করে কেশে উঠল। নিস্তব্ধর দিকে আর চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল। নিস্তব্ধ স্যারের মতো না ছাই, গোটা মানুষটাই তো উনি। নিস্তব্ধ থেকে আবারও আর চোখে তাকিয়ে মনে মনে বলল। দেখাচ্ছি মজা, বাসর রাতে বউ চেনো না তাই না? দুদিন পর ঘর থেকে বের করে দাও, এবার তোমায় দেখাবো মজা চান্দু। তাসফির খেলা তো কেবল শুরু। আশাকে বলল। আরে কি যে বলিস, নিস্তব্ধ স্যার আবার হ্যান্ডসাম নাকি? ছি, কি যে বলিস না, তুইও না পাগল আশা। আর আমার বর কেমন দেখতে তাই তো? আর আমাদের ইয়াকুব স্যারের থেকেও বিশ্রী দেখতে, কি বলবো। ইয়াকুব স্যারের তো চুল নেই, আর এই লোকের পেটে ইয়া বড় ভুঁড়ি, দেখতে একদম জলহস্তির মতো। বাবা যে কি দেখে এই অসহ্য লোকটার সাথে আমার বিয়ে দিল, আমি তো সারাক্ষণ এই ভাবি। নিস্তব্ধ তৎক্ষণাৎই নিজের পেটে হাত দিয়ে চোখ বড় বড় করে নিল। কি বলে এই মেয়ে? তার এত স্লিম বডিকে পেট মোটা বানিয়ে দিল, আর সে কিনা জলহস্তি। ওপাশের আশা কেসে উঠল। কি বলিস, সত্যি নাকি দোস্ত? তাসফি বলতে গেল। আরে হ্যাঁ, আমি কি মিথ্যা বলছি নাকি? ব্যাটার গালে সারাক্ষণ দুর্গন্ধ থাকে জানিস তো। আর তার মুখটা কালো বানরের মতো, আর হাতগুলো বেড়ালের মতো, মনে হয় এক্ষুনি এসে কামড়। তাসফি আর বলতে পারল না। তার আগেই নিস্তব্ধ খট করে তার হাত থেকে ফোনটা এক প্রকার কেড়ে নিয়ে কলটা কেটে দিল তৎক্ষণাৎ। তাসফির দু হাত মুহূর্তের মাঝেই চেপে ধরল রেলিংয়ের সাথে। ঘটনার আকস্মিকতায় তাসফি কিছু বুঝে ওঠারও সুযোগ পেল না। সে চোখ বড় করে চাইল। নিস্তব্ধ তাসফির দুই হাত রেলিংয়ের সাথে জোরে চেপে ধরে দাঁতের দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল। এই মেয়ে, সমস্যা কি তোমার? মেরে না সবগুলো দাঁত ভেঙে রেখে দেবো। বারবার আমায় জ্বালাতন করায় কিন্তু তোমার বিরাট বড় শাস্তি পেতে হবে। এই নিস্তব্ধ ইয়াসারকে না চ্যালেঞ্জ করো না বোকামি, পরে কিন্তু ভীষণ পস্তাতে হবে। থাপ্পড়ে তোমার চাপা ভেঙে দেবো। কি ভেবেছো আমায়? কিছু বলছি না দেখে মাথায় চড়ে বসেছো? নিস্তব্ধ রাগে ফেটে যাচ্ছে। কত বড় সাহস এই অসভ্য মেয়ের! দিনের পর দিন তাকে অবহেলা করে যাচ্ছে, তার নামে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। চারপাশে তখন তুমুল ঝড়, বাতাসের এলোমেলো ঝাপটা। ঝড় হওয়ার পূর্বাভাস পেয়ে বিদ্যুৎ নিয়ে গেল হঠাৎ করে। বেলকুনিতে এখন ঘুটঘুটে অন্ধকার। দুজনের মাঝে দূরত্ব 1 ইঞ্চি সমান হবে বোধহয়। নিস্তব্ধ ধমকে তাসফির সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিল। হঠাৎ দূরে কোথাও বজ্রপাত হলো। সেই আলোয় তাসফির গোলগাল, ফোলা ফোলা মায়াবী ফর্সা মুখশ্রী
সেই বজ্রপাতের আলো স্পষ্ট দৃশ্যমান হলো নিস্তব্ধর সামনে। নিস্তব্ধ থমকে গেল, নিস্তব্ধ নিস্তব্ধ হলো। তার রাগে চোখের পাতা হঠাৎ করেই উত্তাল ঢেউ থামিয়ে নদীর মতো শান্ত হয়ে গেল। তার হাতের বাঁধন দৃঢ় থেকে একটু হালকা হলো। হুট করে এক হাত তাসফির হাত থেকে ছুটে তার কোমরে চেপে ধরল। মাঝে থাকা দূরত্বটুকু মিলিয়ে গেল নিমিষে। তাসফির চোখ মেলে চাইল। তখনই আবারও পরপর 4 বার বজ্রপাত হলো। তাতে 2-1 মিনিট যাবৎ চারপাশটা আবারও মৃদু আলোকিত হলো। দুজন মানবী তাদের চোখে চোখ রাখল। চোখের অসীম গভীরতা মাপতেই যেন ব্যস্ত তারা। পরিবেশের মতো উথাল পাথাল তাদের মন পবন। মন মাঝে হারিয়েছে কোনো দূর পাহাড়ে, কুল পাওয়া দেয়। তাসফির গোলাপি অধৈর্যরা থরথর করে কাঁপছে। নিস্তব্ধ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে সেদিকে। কোনো অদৃষ্ট শক্তি তাকে চম্বুকের মতো টানছে। নিস্তব্ধ ধীরে ধীরে তাসফির মুখের দিকে এগিয়ে যেতে আবারও বজ্রপাত হলো। তাসফির কেঁপে উঠল, তার হুঁশ ফিরল। অধরে অধর মিলিত হবার আগেই তাসফির সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিতেই নিস্তব্ধর পুরুষালী তপ্ত অধর জোড়া ঠেকল তাসফির বাম গালে। বিস্ময়ে চোখ বড় বড় করে নিল তাসফির। পুরুষালী স্পর্শে কিছুটা কেঁপে উঠল সে। মুহূর্তেই নিজেকে শক্ত করে হাত আলগা থাকায় সে ধাক্কা দিল নিস্তব্ধকে, দূরে ঠেলে দিল। আঙ্গুল উঁচিয়ে আগুন চোখে তার দিকে তাকিয়ে শাসিয়ে বলল, ডোন্ট ক্রস ইওর লিমিট মিস্টার নিস্তব্ধ যশর। খবরদার আমায় ছোঁয়ার চেষ্টা করবেন না। আপনি আমায় বউ হিসেবে মানেন না। আমিও চাই না আপনি কোনো মিসবিহেভ করেন। সো নিজের সীমার মধ্যে থাকবেন। জাস্ট মাইন্ড ইট। বলেই সে ঠাস করে বেলকনির দরজাটা লাগিয়ে ভেতরে চলে গেল। খাটে বসে নিজের মাথা চেপে ধরল। উফ, সব কিছু এত অসহ্য ঠেকছে তার কাছে। নিজের অজান্তেই তার হাতখানা গিয়ে ঠেকলো তার বাম গালে। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিল তাসফি। নিস্তব্ধ অন্ধকারের মাঝেই দীর্ঘ সময় দাঁড়িয়ে রইল সেখানে। পাগলা হওয়ার ঝাপটা লাগতে লাগলো তার গায়ে। উত্তাল বর্ষণ ভিজিয়ে দিতে লাগলো তার সারা শরীর। নিস্তব্ধ ইয়াসারের চোয়াল বেয়ে বৃষ্টির ফোঁটা চুইয়ে চুইয়ে পড়তে লাগলো। সুদর্শন মানবটির পরনের কালো টি শার্ট ট্রাউজার ভিজে যেতে লাগলো বৃষ্টির ঝাপটায়। এই মুহূর্তে তার মস্তিষ্কে চলছে বুদ্ধিদীপ্ত কোনো অনুভূত রহস্য, এক অদ্ভুত রহস্য। যেই রহস্য নিস্তব্ধ ইয়াসার ব্যতীত বুঝি কেউ জানে না। জানবে কেমন করে? সে তো কখনো জানতেই দেবে না। অন্ধকারের মাঝে সেই সুদর্শন মানবটি প্রথমবারের মতন মন খুলে মিষ্টি করে হাসল। তার হাসিতে প্রকৃতির এতক্ষণের উত্তাল ঝড়ও যেন থামতে শুরু করলো। নিস্তব্ধ বসে পড়ল বেলকনির ফ্লোরে। তাকিয়ে রইল শূন্য আকাশের মাঝে। খুঁজে নিতে চেষ্টা করলো সেখানে নিজেকে। ঝাঁপিয়ে দিতে চাইল সকল শূন্যতাকে। ইতিমধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করেছে। বাসন্তী ব্যস্ত পায়ে দরজা খুলে দেখতে পেল মাহিনের হাস্যোজ্জ্বল মুখশ্রীখানা। প্রথমেই দরজার সামনে বাসন্তীকে দেখে সে কিছুটা ভড়কে গেল। এভাবে দরজার সামনেই সে আশা করেনি বাসন্তীকে। বাসন্তী এই অসময়ে মাহিনকে দেখে অবাক হয়ে গেল। তার আসার কারণ বুঝতে পারল না। নিস্তব্ধও তো বাড়িতে নেই। বাসন্তী হাস্যোজ্জ্বল মুখে বলল, আরে মাহিন যে, এসো এসো, ভেতরে এসো। এই সময় হঠাৎ কারোর বিপদ আপদ হলো না তো আবার? আন্টি ঠিক আছে তো? মাহিন ভেতরে এসে সোফায় বসে তার সিল্কি চুলে হাত বুলিয়ে ইতস্ত করে বলল, হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক আছে। আসলে নিস্তব্ধের সঙ্গে একটু দরকার ছিল আর কি। মাহিন শুষ্ক ঢোক গিলল। একদম ডাহা মিথ্যে কথা বলে বসলো সে। সে তো বাসন্তীকে দেখতেই এতটা পথ পাড়ি জমালো। গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় করে ওসমান ভিলায় এলো। প্রিয়সীর মুখখানা যাতে মাঝে মাঝে অবলোচন করতে পারে, তাই তো যশোর শহর ছাড়লো দুদিনের মাঝে। বাসন্তী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, ও আচ্ছা আচ্ছা, তা তুমি না যশোর ছিলে, এলে কবে? মাহিন আমতা আমতা করে বলল, আসলে আজই ঢাকা শিফট করেছে। ওখানে একা একা ভালো লাগছিল না। মা, বাবা, আপনি এখানে আর আমি ওখানে। বাসন্তী ভ্রুকুচকে বলল, আমি মানে? মাহিন থতমত খেয়ে দ্রুত বলল, ওই আপনি মানে আপনারা, নিস্তব্ধ আর বাকি বন্ধুরা, ওরা সবাই, সেটাই বললাম আর কি। ও তাই বলুন। মাহিন দ্রুত কথা ঘুরিয়ে বলল, আপনি আর কেউ নেই বাসায়? বাসন্তী কাউকে দেখছেন? আছে? মাহিনের হঠাৎ বাসন্তীর নাম ধরে ডাকায় সে কিছুটা চমকে উঠল। ঘাবড়ে গেল। মেকি হেসে পড়ল, ওই না, আসলে নিস্তব্ধ আর পায়েল ভাবিরা তাসফিদের বাড়িতে গেছে বেড়াতে।
মা ঘরে, বাবা তো বাহিরে, বাড়িতে শুধু দাদু আছে, কোনো দরকার? মাহিন এক দৃষ্টিতে পলক না ফেলে বাসনের দিকে তাকিয়ে রইল। সে দেখছে মেয়েটার অস্বস্তি মাঝেও মিছে হেসে কথা বলা, সঙ্গে একটু একটু ঠোঁট নাড়ানো। মাহিন তাকিয়ে থেকেই মাথা নেড়ে জবাব দিল, নিস্তব্ধ কি একটু দরকার ছিল। আসার সময় ফোন করা হয়নি ওকে, বুঝতে পারেনি বাড়িতে নেই।